নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার মিষ্টি মধুর ছোট গল্প। গল্পের নাম হৃদয় পরীক্ষা। শুনতে থাকুন আজকের গল্প হৃদয় পরীক্ষা। ডাক্তার সুশীল কুমার তাহার গৃহাগত রোগিণীর ব্যবস্থা শেষ করিয়া কলে বহির্গত হইবেন এমন সময় তাহার জ্যৈষ্ঠ শ্যালক যোগেন্দ্রনাথ তথায় আসিয়া উপস্থিত হইলেন। সুশীল কুমার নিতান্ত অনুৎসুকভাবে জিজ্ঞাসা করিল, কি সংবাদ? যোগেন্দ্র কহিল, সরলার শরীরটা কয়েকদিন থেকে একটু খারাপ হয়েছে। বুকের মধ্যে কেমন একটা বেদনা বোধ করে, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। সুশীল কুমার বাধা দিয়া বলিল, তা হরেন মিত্রের দ্বারা তার চিকিৎসা তো চলছে, আবার কেন? যোগেন্দ্র ঈষৎ হাসিয়া বলিল, তুমি খবর পেয়েছ দেখছি। সুশীল কহিল, কিন্তু খবর আপনাদের বাড়ির কারো দ্বারা আমার নিকট পৌঁছেছে বলে মনে করবেন না। যোগেন্দ্র কহিল, যা হোক, এখন তো আমি খবর এনেছি। তুমি আজ বৈকালে একবার নিশ্চয় যেও। সুশীল বিরক্তিব্যঞ্জক দৃষ্টিতে অন্যদিকে চাহিয়া রহিল, কোনো কথা কহিল না। যোগেন্দ্র একটু ব্যস্ততা সহকারে বলিল, বৈকালে যাচ্ছ তো হে? আমার আবার কোর্টের সময় হয়ে গেল যে। সুশীল কহিল, দেখুন, একটা কথা আছে। আপনি আমাকে কিভাবে ডাকছেন সেটা আমার জানা আবশ্যক। আপনি যদি আমাকে আত্মীয়তার সূত্রে ডাকেন তাহলে আমি নিশ্চয়ই যাব না। তবে আপনি যদি আমাকে একজন ডাক্তার বলে কল দেন, আমি অবশ্য আমার ব্যবসার অনুরোধে নিতে বাধ্য। তারপর বাদানুবাদ আরম্ভ হইল। অর্ধঘণ্টা কালব্যাপী বাদানুবাদ, কিন্তু সুফল হইল না। সুশীলের সেই এক কথা, ডাক্তার হইয়া সে যাইতে পারে, আত্মীয় রূপে নহে। অবশেষে যোগেন্দ্র অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, আচ্ছা বেশ, তাহলে আমি তোমাকে ডাক্তার বলেই কল দিয়ে যাচ্ছি। সুশীল চেয়ার হইতে উঠিয়া পড়িল, বলিল, কটার সময় যেতে হবে? বৈকাল 5টার সময়। সুশীল পকেট বুক বাহির করিয়া লিখিয়া লইল। যোগেন্দ্র বেগে নিষ্ক্রান্ত হইয়া গেল। যোগেন্দ্র চলিয়া যাইলে সুশীল নিজের ব্যবহার স্মরণ করিয়া একটু দুঃখিত হইল। যোগেন্দ্রের সহিত ব্যবহারটা ঠিক ভদ্রতাসঙ্গত হয় নাই। বিশেষত যোগেন্দ্র বয়সে অনেক বড়, কিন্তু একটু সংক্ষিপ্ত পূর্ব ইতিহাস আছে, যা সুশীল কুমারের এই রুক্ষ ব্যবহারকে অত্যন্ত কিয়ৎ পরিমাণে সমর্থন করিতে সক্ষম। কোনো একটা প্রসঙ্গ লইয়া পত্নী সরলার সহিত সুশীল কুমারের কিছুদিন হইতে কিঞ্চিত মনোমালিন্য চলিতেছিল। এমন অবস্থায় একদিন হরেন মিত্রের নিকট সুশীল অবগত হইল যে তাহার স্ত্রী অসুস্থ এবং হরেন ডাক্তারই তাহার চিকিৎসা করিতেছে। তাহার পর 2 সপ্তাহ কাটিয়া গিয়াছে। ইহার মধ্যে সরলাও কোনো পত্র লিখে নাই, অথবা সুশীলের শ্বশুরবাটি হইতেও অন্য কেহ সংবাদ দিয়া যায় নাই। ইহা হইতে সুশীল মনে করিয়াছিল যে এ সমস্তই সরলার কাজ। সে নিজেও কোনো খবর দিতেছে না এবং অপরকেও সে নিরস্ত করিয়া রাখিয়াছে। এই 15 দিনে সঞ্চিত অভিমান লইয়া সুশীল আঘাত দিবার জন্য প্রস্তুত হইয়াছিল। তাই প্রথমেই যোগেন্দ্রকে সম্মুখে পাইয়া তাহারই উপর সে সমগ্র আক্রোশ প্রয়োগ করিল। কিন্তু অভিমান যখন তাহার অনেকখানি বিষ উদ্গীরণ করিয়া নিস্তেজ হইয়া পড়িল, তখন সুশীল কুমার একটু অপ্রতিভ হইল এবং স্থির করিল বৈকালে শ্বশুরালয়ে যাইয়া তাহার দোষটুকু সংশোধন করিয়া লইবে। গৃহে ফিরিয়া যোগেন্দ্র যখন সকল কথা প্রকাশ করিয়া বলিল, তখন সকলে মিলিয়া সংকল্প করিল যে সুশীল কুমার যে অন্যায় আচরণ করিয়াছে তাহার জন্য
তাহাকে একটা কিছু শিক্ষা দিতেই হইবে। সরলার বড় বোন তরলা বলিল, না দা, আমাদের উপর ভার দাও, আমরা এমন একটা ব্যবস্থা করবই যাতে ডাক্তার মশাইকে বিলক্ষণ একটু নাকাল হতে হবে। সরলা ছোট বোন অমলা বলিল, আমি চারটা রাংতার টাকা তৈয়ার করে রাখবো, ডাক্তারবাবুকে ভিজিট দিতে হবে। যোগেন্দ্র বলিল, রাংতার টাকা নয়, তাকে আমি আরো একটু বেশি শিক্ষা দিতে চাই। 4টে আসল রূপার টাকা তাকে দিতে হবে। সে যেমন ডাক্তার হয়ে আসছে, আমরাও তার সঙ্গে ডাক্তারের মতন ব্যবহার করব। সে যখন সরলাকে নিজের স্ত্রীর মতো দেখতে আসছে শিকার হচ্ছে না, তখন আমিও আমার বোনকে তার সামনে বের হতে দেব না। সরলা পর্দার আড়ালে থাকবে। যোগেন্দ্রের প্রস্তাবই সকলের অত্যন্ত পছন্দ হইল। তাহার মধ্যে যেমন একটু পরিহাসের কৌতুক আছে, তেমনি একটু প্রতিশোধের আনন্দও আছে। শুধু শিক্ষা নহে, ইহার মধ্যে শাস্তির কতকটা অংশ বর্তমান। গৃহশুদ্ধ লোকে যখন আনন্দে উৎফুল্ল হইয়া মতলবটা পরিপক্ব করিবার জন্য ব্যস্ত হইল, তখন সরলা মনে মনে বুঝিল, অন্য লোকের পক্ষে যাহাই হোক, তাহার পক্ষে বিপদ আসন্ন হইয়া আসিয়াছে। স্বামী এবং ভ্রাতার অভিমান লইয়া যে যুদ্ধের সূচনা হইতেছে, তাহাতে উলু ঘরের মতো তাহারই নিপিষ্ট হইয়া যাইবার সম্ভাবনা। অমলারই বাকি আর তরলারই বাকি। তাহারা শুধু কৌতুকের দিকটাই দেখিতেছে, কিন্তু ইহারই মধ্যে যে আর একটা আশঙ্কাজনক দিক আছে, তাহার কথাই মনে করিয়া সরলা সন্ত্রস্ত হইয়া উঠিল। সরলা তরলার নিকট গিয়া বলিল, দিদি, তোমরা কি পাগল হয়েছ? আমি কখনো পর্দার আড়াল থেকে হাত দেখাতে পারবো না। তরলা হাসিয়া বলিল, কেন? আড়াল থেকে দেখাতে লজ্জা করবে নাকি? তবে সামনে এসেই দেখাস। সরলা বলিল, সেটা বড় অন্যায় হবে। তরলা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, বটে, সে দাদাকে এমন করে অপমান করতে পারলে তা অন্যায় হলো না, আর আমরা তাকে একটু ঠাট্টা করলেই ভারী অন্যায় হবে। সরলা বলিল, তোমাদের যা ইচ্ছা হয় করো দিদি, আমাকে শুধু এর মধ্যে রেখো না। একে তো আমার উপর রাগ রয়েছে, তার উপর আমি যদি এরকম ব্যবহার করি তাহলে আর রক্ষা থাকবে না, আর আমার ওরকম করা উচিত নয়। তরলা একটু চিন্তা করিয়া বলিল, তা বটে, তোর এর মধ্যে না থাকাই ভালো, কিন্তু জব্দ তাকে করতেই হবে। তোর হয়ে না হয় আমি অভিনয় করব, পর্দার আড়াল থেকে আমি হাত বের করে দেখাবো, সে কিছুতেই বুঝতে পারবে না। সরলা হাসিয়া বলিল, কিন্তু দেখো দিদি, শেষ রোকে তোমাকেই করতে হবে। তরলা কহিল, সে তুই কিছু ভাবিস নে, নাটকটা মিলনান্তই হবে। ঘড়িতে যখন 5টা বাজিতেছে, সুশীল কুমারের গাড়ি আসিয়া তাহার শ্বশুরালয়ের দ্বারে লাগিল। সুশীল বৈঠকখানায় প্রবেশ করিতে যোগেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা নরেন্দ্র উচ্চৈস্বরে বলিল, ওরে, ডাক্তারবাবু এসেছেন, বাড়ির ভিতর খবর দে। সুশীল বুঝিতে পারিল সকালবেলাকার আঘাতের প্রতিঘাত আরম্ভ হইয়াছে, কিন্তু কিছু বলিল না। সে মনে করিল কতকটা লাঞ্ছনা এবং বিদ্রুপ তাহাকে সহ্য করিতেই হইবে, বিশেষত যখন উভয় পক্ষের মধ্যে সম্বন্ধটা পরিহাস এবং বিদ্রুপের পক্ষে স্বভাবতই উপযোগী। অমলা আসিয়া বলিল, ডাক্তারবাবু, বাড়ির ভিতরে চলুন। সুশীল মৃদু হাস্যের সহিত বলিল, হ্যাঁ চলো। কিন্তু বাড়ির ভিতর প্রবেশ করিয়া সুশীল বুঝিতে পারিল ব্যাপারটা একটু গুরুতর আকার গ্রহণ করিয়াছে। চিরপদ্ধতি অনুযায়ী তাহার শ্যালক পত্নীগণের মধ্যে কেহ আসিয়া তাহাকে অভ্যর্থনা করিল না, সকলেই অন্তরালে রহিল। এমনকি বাড়ির পুরাতন দাসীটা পর্যন্ত তাহাকে দেখিয়া অপরিচিতার মতো মাথায় কাপড় টানিয়া দিয়া সরিয়া গেল। অমলা বলিল, ডাক্তারবাবু, চেয়ারে বসুন।
একখানি চেয়ার তথায় ছিল। সুশীল তাহাতেই উপবেশন করিল। চেয়ারের সম্মুখে সবুজ রঙের একখানি পর্দা। অমলা বলিল, মেজ দিদি, ডাক্তারবাবু এসেছেন, হাত দেখাও। অলঙ্কার সিঞ্জিত একখানি শুভ্র হস্ত পর্দার অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। কিছু পূর্ব হইতেই সুশীল কুমারের মন পুনরায় বিরূপ হইতে আরম্ভ করিয়াছিল। তাহার পর উপস্থিত ব্যাপার দেখিয়া সে অপমানে ও ক্রোধে উন্মত্ত হইয়া উঠিল। চারিদিক হইতে কৌতুকের একটা রুদ্ধ অস্ফুট হাস্যধ্বনি বহিয়া গেল এবং দুষ্ট অমলা অন্যমনস্কতার ভান করিয়া হস্তস্থিত 4টি টাকা অবিরত বাজাইতে আরম্ভ করিল। সুশীলের মুখমণ্ডল মার্জিত তাম্রের মতো রক্তবর্ণ ধারণ করিল এবং তীব্র অপমানের বেদনায় মস্তিষ্কের মধ্যে সমগ্র স্নায়ুমণ্ডলী টনটন করিতে লাগিল। তার ইচ্ছা হইল সজোরে টান মারিয়া পর্দাটা ছিঁড়িয়া ফেলিয়া একটা ঘোরতর কিছু কাণ্ড করিয়া বসে। তাহার স্ত্রী যে এই অপমানের অভিনয়ের মধ্যে সর্বপ্রধান ভূমিকা গ্রহণ করিয়া তাহাকে পীড়ন করিবে, ইহা তাহার নিকট একেবারেই অসহ্য। টাকা বাজাইতে বাজাইতে অমলা বলিল, ডাক্তারবাবু, কি ভাবছেন? হাত দেখুন। সুশীল তাহার সাময়িক উত্তেজনাকে কতকটা সংবৃত্ত করিয়া মনে মনে স্থির করিল, অন্য প্রকারে সে ইহার একটা চূড়ান্ত প্রতিশোধ লইবে। কিন্তু উপস্থিত যেমন ডাক্তারের মতো দেখিতে আসিয়াছে, তেমনি দেখিয়া যাওয়াই তাহার পক্ষে সঙ্গত। এখন অন্য কোনো প্রকার আচরণ করিতে গেলে তাহাকেই লঘু হইতে হইবে। সে যখন স্বয়ং ডাক্তার ভিন্ন অন্য কোনো রূপে নিজেকে স্বীকার করিতে চাহে নাই, তখন অন্য লোকে যদি তাহাকে ডাক্তার বলিয়াই মানিয়া লয়, তাহাতে সে অন্তত প্রকাশ্যভাবে কোনো প্রকার আপত্তি করিতে পারে না। তাহার আহত অভিমান পরে 10 গুণ বর্ধিত হইবার অপেক্ষায় আপাতত রুদ্ধ রহিল। নিতান্ত শিথিলভাবে সুশীল হস্ত গ্রহণ করিয়া পরীক্ষা করিয়া দেখিল। তাহার পর প্রস্থানের জন্য উঠিয়া দাঁড়াইল। অমলা তাড়াতাড়ি বলিল, ডাক্তারবাবু, এখনো হয়নি, মেজদির হার্ট এক্সামিন করে দেখতে হবে। হার্টে একটা কিরকম ব্যথা বোধ করেন। সুশীল অত্যন্ত বিরক্তিব্যঞ্জক দৃষ্টিতে অমলার দিকে চাহিল। উপস্থিত অবস্থায় হার্ট এক্সামিন কিরূপে করা যাইতে পারে তাহা কিছুতেই ধারণায় আসিতেছিল না। কিন্তু অমলার তৎপরতা শেষ ছিল না। সে বলিল, মেজ দিদি, উঠে দাঁড়াও, ডাক্তারবাবু তোমার হৃদয় পরীক্ষা করবেন। তারপর সুশীলের দিকে চাহিয়া বলিল, আপনার ওই যে স্টেথোস্কোপ নাকি যন্ত্র আছে, এইখানটা দিয়ে চালিয়ে দিন। বলিয়া পর্দার মধ্যে একটা ছিদ্র বাহির করিয়া সুশীলের সম্মুখে ধরিল। আবার একটা অস্ফুট হাস্যধ্বনি বহিয়া গেল। জ্বলন্ত অঙ্গারের মতো সুশীল লাল হইয়া উঠিল, কিন্তু উপায়ও কিছু ছিল না। হৃদয় পরীক্ষার হাস্যকর অভিনয় শেষ হইলে অমলা বলিল, ডাক্তারবাবু, আপনার ফি নিন। বলিয়া 4টি টাকা সুশীলের হস্তে প্রদান করিল। টাকাগুলো পকেটে ফেলিয়া সুশীল ঊর্ধ্বশ্বাসে বহির বাটিতে আসিয়া উপস্থিত হইল। প্রতিশোধের চিন্তায় তাহার মন আকুল হইয়া উঠিয়াছিল। তাহার মনে হইতেছিল এমন একটা প্রতিশোধ লইতে হইবে যাহাতে চিরজীবনের মতো সরলার একটা অনুতাপ থাকিয়া যায়। এত দম্ভ, এত অহংকার! সুশীল গাড়িতে উঠিতে যাইবে, এমন সময় তাড়াতাড়ি অমলা আসিয়া উপস্থিত হইল। অমলার হাত হইতে তাহার এখনো পরিত্রাণ নাই, এখনো তাহার সমগ্র বিষ শেষ হয় নাই। ডাক্তারবাবু, প্রেসক্রিপশন। সত্যই তো। সুশীল ফিরিয়া আসিয়া একটি প্রেসক্রিপশন লিখিয়া দিল। ডাক্তারের কোনো কর্তব্য হইতে সে স্খলিত হইতে পারে না। সুশীল প্রস্থানের উপক্রম করিলে অমলা বলিল,
ডাক্তারবাবু, কেমন দেখলেন? সুশীল বলিল, চমৎকার। অমলা বলিল, কি রোগ? সুশীল মৃদুপে সুরে বলিল, দুর্বুদ্ধি। মুক্ত ছাদের উপর বসিয়া তরলা জ্যোৎস্না এবং সান্ধ্যসমীর উপভোগ করিতেছিল। সরলা আসিয়া বলিল, দেখো দিদি, কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে? এই দেখো না, কি চিঠি লিখেছে। বলিয়া সরলা তরলাকে একখানা পত্র দিল। জানলা দিয়া ছাদের এক স্থানে উজ্জ্বল আলোক আসিয়া পড়িয়াছিল। তরলা তথায় যাইয়া পত্র পাঠ করিল। সুশীল সরলাকে পত্র লিখিয়াছে। সরলা, কিছুদিন হইতে তোমার হৃদয়ের পরিচয় পাইতেছিলাম, কিন্তু তাহার মধ্যে যে এত গরল সঞ্চিত ছিল তাহা জানিতাম না। আজ তাহার পরিচয় পাইলাম। তোমার আত্মীয় বর্গের সহিত যোগ দিয়া তুমি আজ উৎকটভাবে আমাকে অপমানিত করিয়াছ। যথার্থ তাহারা তোমার আপন, এবং তাহাদের তুলনায় আমার মর্যাদা কতটুকু তাহা তুমি আজ সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিয়াছ। যাই হোক, তুমি যখন আমাকে মুখ দেখাইতে অস্বীকৃত, তখন আমিও প্রতিজ্ঞা করিলাম এই জীবনে আর তোমার মুখদর্শন করিব না। আজ হইতে তোমারও আমার মধ্যে স্বামী স্ত্রী সম্বন্ধ লুপ্ত হইল। তুমি এখন স্বাধীন, স্বতন্ত্র, যেমন ইচ্ছা থাকিতে পারো, যাহা ইচ্ছা করিতে পারো। ইহার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তুমি হয়তো জানো না, আমার কথা এবং কার্যে কোনো ব্যতিক্রম হয় না। এই জীবনের মতো তোমার উৎপীড়ন হইতে বিদায়। ইতি, তোমার বিচ্ছেদ সুখোৎফুল্ল সুশীল। সুশীলের পত্র পাঠ করিয়া তরলা একটু চিন্তিত হইয়া পড়িল। এই ব্যাপারে সুশীল যে এতটা রাগিয়া যাইবে তাহা তরলা বুঝিতে পারে নাই। ইহা হইতে সরলা এবং সুশীলের মধ্যে যদি একটা চিরস্থায়ী মনোমালিন্য রহিয়া যায়, তাহা হইলে তরলাই সম্পূর্ণভাবে দোষী হইবে। কারণ সরলা প্রথমেই এই বিপদের আশঙ্কা করিয়াছিল এবং তরলাকে সতর্ক করিয়া দিয়াছিল। চিন্তিত মুখে তরলা বলিল, এতটা যে রাগ করে বসবে তা আগে বুঝতে পারিনি। সরলার কণ্ঠ আর্দ্র হইয়া আসিল। সে বলিল, কি হবে দিদি? তাহার মনে হইতেছিল এই বিপদ হইতে তাহার যেন আর কোনো ক্রমেই রক্ষা নাই। তরলা সরলাকে সাহস দিবার জন্য বলিল, কি আবার হবে? তুই তো বাস্তবিক সম্পূর্ণ নির্দোষ। সে যখন সব জানতে পারবে তখন আর তোর ওপর কোনো রাগ থাকবে না। তাকে এখানে আনতে পারলে আমি সব ঠিক করে নিতে পারি। সরলা বলিল, দিদি, তুমি দাদাকে বলো আজকে আমাকে সেখানে পাঠিয়ে দিতে। তরলা বলিল, সে কখনো হতে পারে না, তাহলে আরো খারাপ হবে। তরলা ও সরলার কথাবার্তা হইতেছিল। এমন সময় যোগেন্দ্রনাথ তথায় উপস্থিত হইল। যোগেন্দ্র বলিল, তোমরা সুশীলকে আজকে একেবারে খেপিয়ে দিয়েছিলে দেখছি। তার মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। সে যে প্রেসক্রিপশন লিখে গেছিল সেটা বাইরের ঘরে টেবিলের উপর পড়েছিল। একটু আগে হরেন ডাক্তার সরোর খবর নিতে এসেছিল। সেই প্রেসক্রিপশনটা দেখতে পেয়ে পড়ে বললে, সর্বনাশ। সর্বনাশ! সুশীলবাবু একেবারে অন্যমনস্ক হয়ে প্রেসক্রিপশন করেছেন দেখছি। এ যে একেবারে উগ্র বিষ প্রস্তুত হয়েছে। এর মধ্যে এমন দুটো ওষুধ দিয়েছেন যে দুটো একত্র হলে একটা ভয়ানক বিষ প্রস্তুত হয়। সে তো আর ভেতরকার ব্যাপার জানে না, তাই বলছিল। এই জন্যে নিকট আত্মীয়দের চিকিৎসা ডাক্তারেরা নিজে করতে চায় না। তরলা বলিল, ভাগ্যে আমাদের পক্ষে এটা একটা মিথ্যা প্রেসক্রিপশন। এটা যদি আসল হতো তাহলে তো সর্বনাশ হয়েছিল। যোগেন্দ্র বলিল, কখনো কখনো এরূপ ব্যাপার ঘটে থাকে। হরেন ডাক্তার তো বলছিল প্রেসক্রিপশনটা একবার সুশীলবাবুর নিকট পাঠিয়ে দেবেন,
তিনি দেখলেই বুঝতে পারবেন আর বদলে দেবেন। ভেতরকার রহস্যটা সে তো আর জানে না বলিয়া যোগেন্দ্র হাসিতে লাগিল। তরলা বলিল, দাদা, প্রেসক্রিপশনটা কোথায় আছে? আমার কাছেই আছে। আমাকে দেবে? যোগেন্দ্র বলিল, কেন? আর একবার তাকে জ্বালাবার ইচ্ছা আছে বুঝি? তরলা বলিল, জ্বালাবো না, তার জ্বলুনি যাতে ঠান্ডা হয় তার ব্যবস্থাই করব। যোগেন্দ্র প্রস্থান করিলে তরলা সরলাকে বলিল, আর তোর কোনো ভয় নেই, তুই নিশ্চিন্ত হয়ে ফুলের মালা গাঁটকে আজই তার গলায় পরিয়ে দিবি। সরলা বলিল, কি জানি ভাই, আমার তো আতঙ্ক হচ্ছে, আবার তুমি কি কাণ্ড পাকিয়ে তোলো। তরলা সস্নেহে বলিল, না রে না, কাণ্ড পাকিয়ে তুলেছিলাম, এইবার সেই পা খুলে দেব। সরলা আগ্রহ ভরে জিজ্ঞাসা করিল, তুমি কি করবে দিদি? তরলা বলিল, সে এখন বলবো না। রাত্রি তখন 10টা। সুশীল কুমার তাহার গৃহের বৈঠকখানায় একটা আরামকে তাড়ায় শয়ন করিয়া চিন্তায় মগ্ন ছিল। সরলার ব্যবহারের কথা মনে করিয়া সে শুধু ক্রুদ্ধ হয় নাই, বিস্মিত হইয়া গিয়াছিল। সেই স্নেহময়ী লজ্জাশীলা নম্র সরলা সে কেমন করিয়া তাহাকে এতটা অপমান করিতে প্রবৃত্ত হইল? সরলার ভালোবাসা, লজ্জা, সংকোচ সকলেরই সহিত তাহার আচরণ এতদূর বিসদৃশ হইয়াছে যে সুশীলের বিস্ময় ক্রমশ বেদনাকে ছাপাইয়া উঠিয়াছে। একমাত্র অভিমানের বশবর্তিনী হইয়া সরলা যদি এইরূপ ব্যবহার করিয়া থাকে, কিন্তু তাহা হইলেও সরলাকে ক্ষমা করা যায় না। অভিমানকে এত দূরে ঠেলিয়া লইয়া যাওয়া কখনোই উচিত নহে। যেখানে তাহার প্রকৃতি বদলাইয়া যায়, যেখানে তাহার অভিমান থাকে না, অত্যাচার হইয়া দাঁড়ায়। কিন্তু আর একটা কথা, সরলা যদি অনিচ্ছার সহিত ওরূপ ব্যবহার করিয়া থাকে, যোগেন্দ্র প্রভৃতির অনুরোধে সে যদি ওরূপ অন্যায় আচরণ করিতে বাধ্য হইয়া থাকে, সুশীল ভাবিয়া দেখিল তাহা কিছুমাত্র আশ্চর্য নহে, বরং সকল দিক হইতে তাহাই সম্ভব বলিয়া মনে হয়। সরলার পক্ষে শতপ্রবৃত্ত হইয়া এইরূপ অভিনয় করা যেমন অস্বাভাবিক, যোগেন্দ্র প্রভৃতির অনুরোধ অতিক্রম করিয়া তাহা হইতে নিবৃত্ত হওয়া তাহার পক্ষে তেমনই কঠিন। মুক্ত বাতায়ন দিয়া যে 3টি জিনিস সুশীলের কক্ষে প্রবেশ করিতেছিল, তাহার মধ্যে একটিও মস্তিষ্ক স্নিগ্ধ করিবার পক্ষে অনুপযোগী নহে। প্রথমত শীতল সমীরণ, দ্বিতীয়ত চন্দ্রকিরণ এবং তৃতীয়ত ফুলের গন্ধ। এই 3টি যুক্ত ক্রিয়ার গুণে সুশীলের তপ্ত মস্তিষ্ক ক্রমশ অনেকখানি শীতল হইয়া আসিয়াছিল। এমনকি যেন একটা অনির্দিষ্ট সূক্ষ্ম অনুশোচনা ফুলের গন্ধ এবং চন্দ্রকিরণের সহিত মিলিত হইয়া সুশীলের সান্ত্বনাহীন চিত্তকে আচ্ছন্ন করিয়া আনিবার উপক্রম করিতেছিল। এমন সময় মুক্তদ্বার অতিক্রম করিয়া 4র্থ সংখ্যক যে পদার্থটি কক্ষ মধ্যে প্রবেশ করিল, তাহা সুশীলের অবসন্ন মনকে মুহূর্তের মধ্যে একেবারে চকিত এবং বিব্রত করিয়া তুলিল। সে পদার্থটি আর কিছুই নহে, তরলা কর্তৃক লিখিত একখানি পত্র সুশীলের শ্বশুরবাড়ির একজন ভৃত্য বহন করিয়া আনিয়াছিল। সেই পত্রে লিখিত, সুশীল, সরলার জন্য যে ঔষধ ব্যবস্থা করিয়া গিয়াছিলে, সেই ঔষধ এক দাগ খাওয়ানোর পর হইতে হঠাৎ সরলার শরীর অত্যন্ত অসুস্থ বোধ হইতেছে। তাহার অবস্থা দেখিয়া আমরা সকলে অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছি। তোমার প্রেসক্রিপশনখানি পত্রমধ্যে পাঠাইলাম, তুমি পড়িয়া দেখিবে কোনো উগ্র ঔষধের জন্য এইরূপ হইতেছে কিনা। তুমি পাঠ মাত্র আসিবে এবং ব্যবস্থা করিবে, বিলম্ব করিলে আমরা অত্যন্ত বিপদে পড়িব। ইতি তরলা। প্রেসক্রিপশন পাঠ করিয়া
সুশীল লাফাইয়া উঠিল। কি সর্বনাশ! এ যে স্ত্রী হত্যা! হায় সরলা, হায় প্রিয়তমে! ওরে কে আছিস? শীঘ্র একখানা গাড়ি নিয়ে আয়। শ্বশুরবাড়ির ভৃত্য কানাই বলিল, বাবু, আমি একেবারে গাড়ি নিয়ে এসেছি। সুশীল মহাব্যস্ততার সহিত আলমারি খুলিয়া একটি যন্ত্র এবং কতগুলো ঔষধ পকেটে ভরিয়া লইল এবং কানাইকে প্রায় ঠেলিয়া ফেলিয়া দিয়া এক লম্ফে গাড়িতে গিয়া বসিল। চালাও জোরসে, বক্সিস মিলেগা। ভয়ঙ্কর শব্দ করিয়া একখানি গাড়ি আসার শব্দ শোনা গেল। তরুলা সরলাকে বলিল, চুপ করে শুয়ে থাক, খবরদার হাসিস নে। দিদি? তরলা বলিল, ফের গোল করছিস? টের পেলে সব মাটি হবে। সরলা বলিল, দেখো আবার যেন। তরলা বলিল, না, তোর কোনো ভাবনা নেই, চুপ করে শুয়ে থাক। তরলা সরলার ঘরের সম্মুখে দাঁড়াইয়াছিল। কানাইয়ের সহিত সুশীল সেখানে আসিয়া উপস্থিত হইল। নিঃশ্বাস রুদ্ধ করিয়া সুশীল কহিল, দিদি এখন কেমন আছে? তরলা অত্যন্ত বিষণ্ণ স্বরে বলিল, খুবই খারাপ, দেখবে চলো। স্বপ্ন বিহবলের মতো সুশীল তরলার সহিত কক্ষে প্রবেশ করিল। সরলা শয্যায় শয়ন করিয়াছিল। অতি সন্তর্পণের সহিত সরলার শয্যার উপর বসিয়া সুশীল সরলার নাড়ি পরীক্ষা করিতেছিল। দিদি, নাড়ি তো বেশ ভালো দেখছি। তরলা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, নাড়ি দেখে তুমি কিছু বুঝতে পারবে না। নাড়ি দেখতে তো তুমি জানো না ভাই। বিস্মিত হইয়া সুশীল বলিল, কেন বলুন তো? তরলা কহিল, কেন তা তোমার রোগীর নিকটেই জানতে পারবে। আমি চললাম, এখন তুমি ভালো করে রোগী সেবা করো। এই বলিয়া তরলা ঘর হইতে বাহির হইয়া দ্বার বন্ধ করিয়া দিল। সুশীল ভাবিল, নাড়ি দেখিয়া যখন কিছু ভালো বোঝা যাইতেছে না, তখন একবার হাতটা ভালো করিয়া দেখা যাক। দুই কর্ণে স্টেথোস্কোপ লাগাইয়া সরলার বক্ষে প্রয়োগ করিতে যাইবে। এমন সময় সহসা রোগিণী দুই উৎক্ষিপ্ত বাহু উত্তম রূপে ডাক্তারের কণ্ঠদেশ পেষণ করিয়া ধরিল এবং মোষ্ঠাধর দস্যুর মতো ডাক্তারকে অপহরণ করিতে আরম্ভ করিল। সরলা চক্ষু দিয়া অশ্রু ঝরিয়া পড়িতেছিল। সরলা বলিল, আমাকে ক্ষমা করো, আমি তোমার ওষুধ খাইনি। স্তম্ভিত সুশীল বিহ্বল হইয়া গিয়াছিল। সে অধীরভাবে বলিল, খাওনি? খাওনি? সংক্ষেপে সকল কথা বলিয়া সরলা বলিল, আমাকে যদি তুমি তেমন ভালোবাসতে, তাহলে দিদির হাত দেখে নিশ্চয় বুঝতে পারতে যে সে আমার হাত নয়। আমি কিন্তু তোমার একটি নখ দেখলেই বলে দিতে পারি। সুশীল বলিল, আমাকে ক্ষমা করো সর। তখনও রোগিণীর বক্ষের ভিতর ডাক্তার আবদ্ধ হইয়াছিল এবং স্টেথোস্কোপটা উভয়ের বক্ষের মধ্যদেশে বর্তমান থাকিয়া ঈষৎ পীড়নোচ্ছলে উভয়ের তীব্র আনন্দকে সচেতন করিয়া রাখিয়াছিল। কক্ষের বাহিরে একটা স্পষ্ট হাস্যধ্বনি শোনা যাইতেছিল, কিন্তু এখন আর পূর্বের মতো তাহাতে বিষের জ্বালা মিশ্রিত ছিল না এবং প্রগল্ভা অমলা নারের নিকট মুখ রাখিয়া বারংবার বলিতেছিল, ডাক্তারবাবু বেরিয়ে আসুন না, সমস্ত রাত ধরে হৃদয় পরীক্ষা চলবে নাকি? শেষ হলো আজকের গল্প। উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প হৃদয় পরীক্ষা। ভারী মিষ্টি মধুর একটি গল্প। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত না পেলে আমার উৎসাহে ঘাটতি পড়ছে।
প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।